একটু আগে বসুন্ধরা আন্তর্জাতিক শপিং সেন্টার হবে, পাশাপাশি আঞ্চলিক একটা পাসপোর্ট অফিস আছে কেরানীগঞ্জে, এবং ঝিলমিল আবাসিক প্রকল্প। আপনি চিন্তা করেন 2001 সালে যখন ঝিলমিল প্রজেক্ট শুরু হয় তখন ওই এলাকায় মানুষ বসবাস করতে পারতো না, এবং ওখানে শিয়াল ডাকতো। আসরের নামাজের পরে ওখানে কোনো মানুষ ওখানে যেতে পারতো না। এর কারণটা কি ছিল? ওখানে ওখানে শিয়াল ডাকতো এবং ওই জায়গাটায় মানুষ কচুরিপানা, মানে মানুষ মারা গেলে ওখানে রেখে দিত, মানে লাশ ওখানে কি করবে, গুম করে রাখতো। সেই জায়গাটায় আজকে ঝিলমিল প্রজেক্টে চিন্তা করেন 2001 সালে আমার একজন ক্লায়েন্ট আছে, উনি কমিউনিটি ব্যাংকের হেড অফিসে কাজ করে। আগে উনি আইএফএসি ব্যাংকের ম্যানেজার ছিল। তা উনি স্টুডেন্ট অবস্থায় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল। তখন উনি মাত্র 3 কাঠা জমি ক্রয় করছে, 15 লক্ষ টাকা খরচ হয়েছে টোটালে। এই 17 সালে উনি রেজিস্ট্রি পাইছে। 17 সালে যখন রেজিস্ট্রি পাইছে, 18 সালে উনি চিন্তা করলো যে আমার যে 15 লক্ষ টাকা আমি খরচ করছি ইনস্টলমেন্টে, এটার ভ্যালু কি পরিমাণ হয়েছে আমি দেখার জন্য বিক্রির জন্য একটা সাইনবোর্ড দিছে। তখন উনি 18 সালে যখন সাইনবোর্ড দেয়, ওটার দাম উঠছিল 2,20,00,000 টাকা। মানে আপনি চিন্তা করেন 15 লক্ষ টাকার ভ্যালু জমিতে বিনিয়োগ করছে, তার ভ্যালু হয়েছে কত? 2,20,00,000 টাকা। ওনার সাথে এখনো আমার গল্প হয় মাঝে মধ্যে, যে কয়েলে যে আমি এখন ঢাকার মধ্যে 2 কোটি টাকার যে জমি কিনবো, এই অ্যাবিলিটি এখন পর্যন্ত আমার হয় নাই। তার মানে সে ডিসিশনটা নিছে কোন জায়গায়? ওই কচুরিপনা দেখে। ডিসিশনটা দিছে ওই নিচু জায়গা দেখে। ডিসিশনটা দেখছে ওই রাস্তাঘাট ছিল না তা দেখে। কিন্তু এখন তো সাজানো গুছানো হয়েছে। তখন অনেকেরই পছন্দ হয় নাই, কিন্তু এখন আবার সবার পছন্দ হয়। কিন্তু এখন কি কেনার সামর্থ্য আছে সবার? কোটি টাকার উপরে কাঠা হয়ে গেছে। পাশাপাশি আর্মিদের একটা প্রজেক্ট আছে মাওয়া রোডে, ডিওএইচএস র‍্যাব 10 হেডকোয়ার্টার আছে। আমি এই জিনিসগুলা কেন দেখাচ্ছি, আপনি চিন্তা করেন পূর্বাচলের কথা। পূর্বাচলে কি কি ডেভেলপ হয়েছে? একটা 300 ফিটের রোড করছে গভর্নমেন্ট, একটা স্টেডিয়াম করছে, একটা পূর্বাচল সিটি করছে। 3টা জিনিস গভর্নমেন্ট করছে। আজকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 60 লাখ টাকা কাঠা। আর মাওয়া রোডে কতগুলো প্রজেক্ট গভর্নমেন্ট করে ফেলছে। আগামী 10 বছর পরে এখানে কোটি টাকার উপরে হবে পার কাঠা। আপনি চিন্তা করেন র‍্যাব 10 হেডকোয়ার্টার আছে, পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 200 একর জমি কমপ্লিট করে একোয়ার করে ফেলছে, পাশাপাশি ভরাট করে ফেলছে। এখন হয়তো নির্বাচিত সরকার আসছে, কাজ ধরে ফেলবে। আপনি চিন্তা করেন একটা পাবলিক ইউনিভার্সিটি ওই এলাকায় চলে যাচ্ছে, র‍্যাব 10 হেডকোয়ার্টার ওইদিকে চলে যাচ্ছে, আর্মিদের প্রজেক্ট ওইদিকে চলে যাচ্ছে। মানে আগামী 10 বছর পর ওই এলাকায় কি পরিমাণ জমির দাম বাড়বে, এটা যদি আপনি একটু ইমাজিন করতে পারেন, তাহলে হয়তো আপনার কাছে আমরা জমি বিক্রি করতে পারবো। পাশাপাশি আরো কি আছে কেরানীগঞ্জে? বাস টার্মিনাল কেরানীগঞ্জ, বালু ভরাট শেষ হয়ে গেছে, এটার কাজ চলমান। কেন্দ্রীয় কারাগার আছে, কেন্দ্রীয় আর্ম পুলিশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টারসটা ওই এলাকায় আছে। পাশাপাশি বুস্টার পাম্প আছে, ঢাকা মালয়েশিয়া ওয়েলফেয়ার একটা হাসপাতাল হচ্ছে ওইদিকে, এবং ধলেশ্বরী আর্মি ক্যাম্প, ধলেশ্বরী আর্মি ক্যাম্প আছে ওই এলাকায়। স্যার ওই সুইচ অফ করে দেন, এই পাশেরটা, বাইরে তো লোক নেই, এটা অফ করে দেন, এটা হ্যাঁ। ধলেশ্বরী আর্মি ক্যাম্প আছে ওই এলাকায়। আপনি চিন্তা করেন যে এলাকায় আর্মি ক্যাম্পরা বসবাস করতেছে, এই এলাকায় নিরাপত্তা মিনিমাম 10 কিলোমিটার এই দিক ওই দিক নিরাপত্তায় থাকে, কারণ ওরা সকল সরঞ্জাম নিয়েই ওখানে কি করে, বসবাস করে। এবং আপনি নিমতলা রেল স্টেশন, আপনি চিন্তা করেন মাওয়া রোডকে কেন্দ্র করে গভর্নমেন্টের কতগুলা স্থাপনা, এবং এই সকল জিনিসগুলা হয়েছে কি দিয়া? একমাত্র পদ্মা সেতুকে কেন্দ্র করে। মুন্সিগঞ্জ হবে দেশের প্রথম অর্থনৈতিক অঞ্চল। আপনি চিন্তা করেন এই মুন্সিগঞ্জটা যেখানে ইসামতি নদীর সাথে হবে হলো আপনার অর্থনৈতিক অঞ্চল 1, এখানে মিনিমাম 5 লক্ষ মানুষের কর্মযোগ্য হবে এই জায়গাটায়। এখানে যদি আপনার এই আশেপাশে যদি প্লট না থাকে, বাড়ি না থাকে, জমি না থাকে, ফ্ল্যাট না থাকে, হয়তো আপনার আমার সন্তান ওখানে একটা জব করবে বা ব্যবসা বাণিজ্য করবে। ওরা এখানে ভাড়া থাকতে হবে অন্যের জমিতে। কেন ভাড়া থাকতে হবে? এখন অনেকেই গুলিস্তান ব্যবসা করে, কিন্তু ভাড়া থাকে গিয়ে কোথায়? রামপুরায়। অনেকেই গুলিস্তান ব্যবসা করে, ভাড়া থাকে বনশ্রী। অনেকেই ঢাকার এদিকে আশেপাশে ব্যবসা করে, মিরপুরে ভাড়া থাকে না? কারণ মিরপুরে ভাড়া থাকে কাদের জমিতে? যারা 20 বছর আগে কিনছে। যারা রামপুরা ভাড়া থাকে, যারা ভাড়া থাকে কাদের বাড়িতে? যারা 20 বছর আগে রামপুরা জমি কিনছে। যারা আফতাবনগরে 20 বছর আগে জমি কিনছে, তাদের বাড়িতে গিয়ে এখন মানুষ ভাড়া থাকতেছে কিনা? তো এখন যারা ওই এলাকায় জমি কিনবে, আগামী 10 বছর পরে আপনার বাড়িতে ভাড়া থাকবে এই মানুষগুলো। যারা এখন জমি কিনবে না, তাদের সন্তানরা অথবা তারা ভাড়া থাকবে আপনার বাড়িতে। এই সকল জিনিস কিন্তু হয়েছে একমাত্র পদ্মা সেতুকে কেন্দ্র করে। আরো যে জিনিসগুলো আছে, মাওয়া রোডে 400 ফিটের একটা রোড আছে, রেল স্টেশন আছে, এবং ভবিষ্যতে একটা এয়ারপোর্ট দরকার। সেটা কিন্তু এই বাংলাদেশ এই এলাকাতেই হবে। কারণ আপনি চিন্তা করেন পূর্বাচলের পরে কোনো জায়গা নাই এয়ারপোর্ট করার মতো, উত্তরার পরে জায়গা নাই, গাবতলীর পরে জায়গা নাই, একমাত্র মাওয়া রোডের এই দিকে জায়গা আছে। এবং বাংলাদেশে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আরেকটা এয়ারপোর্ট লাগবেই।
যেই হারে জনসংখ্যা বিদেশে যাচ্ছে আসতেছে, এখনই কিন্তু এই যে থার্ড টার্মিনাল চালু করতেছে, কিন্তু তারপরেও সামাল দিতে পারতেছে না যাত্রীর চাপে। তার মানে আরো একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর লাগবে, এটা একমাত্র মাওয়া রোডকে কেন্দ্র করেই হবে। তার আপনি চিন্তা করেন এই এলাকায় যখন আরো একটা এয়ারপোর্ট হয়ে যাচ্ছে নতুন, তার মানে ওর আশেপাশে জমির দাম কি পরিমাণ বাড়তে পারে না, অনেক বাড়বে। পাশাপাশি আপনি যেহেতু বললাম ওই এলাকাকে কেন্দ্র করে কি কি হচ্ছে, আপনি পাবলিক জমি ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে যে সমস্যাগুলো হবে, পাবলিক জমিতে পর্যাপ্ত রাস্তা থাকে না এবং সন্ত্রাসী ও চাঁদাবাজির ভয় থাকে। কারণ আপনি দেখবেন পাবলিক জমিতে যখন ক্রয় করবেন, ক্রয় করলে যখন বাড়িটা করতে যাবেন, এই ঢাকার মধ্যেও অনেকে আছে দেখবেন ওর আশেপাশে কিছু ব্যবসায়ী আছে, তারা অমুক এন্টারপ্রাইজ দিয়ে রাখছে, তাদের থেকে ইট কিনতে হবে, তাদের থেকে বালু কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, রড কিনতে হবে, এরকম আছে না? এখন বাজারে ইটের দাম হলো 10 টাকা, সে বিক্রি করতেছে 14 টাকা, ওইটাই কিনতে হবে, কারণ সে কোনো এক রাজনৈতিক ছত্রছায়ায় ওই ব্যবসাটা করতেছে। কারণ তারা যদি সরাসরি চাঁদা নেয় সেক্ষেত্রে গুণা হবে, আর ব্যবসা তো আর গুণা নাই, এজন্য কি করতেছে 10 টাকার ইট 14 টাকা ভাবে বিক্রি করতেছে। আর এমন ব্যবসায়ীর পাল্লায় যদি পড়েন, এমন ব্যবসায়ী চাঁদাবাজি মানে হালাল চাঁদাবাজির পাল্লায় যদি পড়েন, পাবলিক জমি কিনলে পড়তেই হবে। পাশাপাশি তুলনামূলক জমির দাম কম থাকে, এর কারণ হলো আপনি যদি চিন্তা করেন, পুরান ঢাকার কথা যদি চিন্তা করেন, পুরান ঢাকায় যখন আগুন লাগে তখন দেখবেন স্কোর, টিভির স্কোর বাড়তেই থাকে, 100 জন, 120 জন, 130 জন, 140 জন হয়ে যায়। যখনই আপনার পুরান ঢাকার বাইরে যদি মনে করেন ধানমন্ডিতে আগুন লাগছে বা গুলশানে আগুন লাগছে, বনানীতে আগুন লাগছে, ওইখানে 1-2 জনের বেশি আগুন মানুষ পুড়ে না। কারণটা কি? একটা পরিকল্পিত নগরী। এই পরিকল্পিত নগরী কারণে ওইখানে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুনটা নিভাইতে পারে। আর পুরান ঢাকায় ফায়ার সার্ভিস যাইতেও পারে না, আগুনটাও নিভাইতে পারে না। এই কারণে তুলনামূলক ক্ষতিগ্রস্ত বেশি হয় পাবলিক এলাকায়। এবং হাউজিং কোম্পানির যে জমি ক্রয়ের সুবিধা, পর্যাপ্ত রাস্তাঘাট থাকে এবং ফায়ার সার্ভিস দ্রুত যেতে পারে, জমির দাম তুলনামূলক জ্যামিতিক হারে বাড়ে। আপনি যদি চিন্তা করেন ভাটারা আর গুলশানের কথা চিন্তা করেন, ভাটারা আর বসুন্ধরার কথা চিন্তা করেন, আফতাবনগর আর বাড্ডার কথা চিন্তা করেন, দেখবেন যে বাড্ডা আগের শহর, তারপরেও আফতাবনগরের দাম অনেক বেশি না, কোটি টাকা হয়ে গেছে, কিন্তু বাড্ডায় কোটি টাকা এখনো হয় নাই, 60-80 লাখ টাকা হয়ে গেছে। এর কারণটা কি? বাড্ডা একটা অপরিকল্পিত এলাকা, আফতাবনগর একটা পরিকল্পিত নগরী। পরিকল্পিত নগরীতে জমি ক্রয় করলে জমির দাম জ্যামিতিক হারে বাড়ে, পাবলিক এলাকায় জমি কিনলে জমির দাম গাণিতিক হারে বাড়বে। জমির দাম বাড়বে, সব জায়গায় বাড়বে, দুইটা একটু পার্থক্যভাবে বাড়বে। এবং আপনি যে কোনো হাউজিং এ জমি ক্রয় করবেন, এই কয়েকটা জিনিস বিবেচ্য বিষয়, এটা আপনারা দেখে নিতে হবে। সেটা দেখতে হবে মাস্টার প্ল্যান ওই কোম্পানির আছে, জিপিএস যেটা গ্লোবাল পজিশন সিস্টেম, এটা আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। এবং লোকেশন দেখতে হবে, যেখানে ভবিষ্যতের মূল্য কত গুণ হতে পারে, এই লোকেশনটা দেখে জমিটা ক্রয় করতে হবে। এবং পরবর্তীতে রাস্তার জন্য জমি ছাড়তে হবে কিনা, কারণ কম দামে অনেকে জমি বিক্রি করতেছে কিন্তু হিডেন রাখতেছে যে ভবিষ্যতে 20% জমি আপনার থেকে কেটে নিবে। তার মানে আপনি 5 কাঠা জমি ক্রয় করছেন, দখলে পাবেন 3.25 কাঠা, তার মানে জমি কিনছেন 5 কাঠা, দখলে পাইছেন কত? 3.25 কাঠা। এখন জমির দাম কম, কিন্তু ভবিষ্যতে দাম কি বেড়ে যাবে না? তার মানে 5 কাঠার টাকা আপনার থেকে 3 কাঠার টাকাই নিছে। তার মানে এগুলো আপনাকে যাচাই করতে হবে, কম দামি দেখেই আপনার ক্রয় করা ঠিক হবে না, এগুলো দেখতে হবে যে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা আমাকে দিবেন। পাশাপাশি পরবর্তীতে বালু ভরাটার জন্য টাকা দিতে হবে কিনা, কারণ এখন কম দামে জমি বিক্রি করছে, পরবর্তীতে বললো প্রতি কাঠা 1.5 লাখ টাকা বালু ভরাটার জন্য দেন, তার মানে আপনি কি আরো ধরা খেয়ে যাবেন না? এই জন্য এইগুলা যাচাই বাছাই করে আপনার জমি ক্রয় করতে হবে। কোম্পানি একটি প্রজেক্টের টাকা ভিন্ন কোনো প্রজেক্টে নেয় কিনা, কারণ দেখবেন অনেক কোম্পানি আছে 4-5টা প্রজেক্ট তাদের দায়িত্বে আছে, 4-5টা প্রজেক্ট তারা বাস্তবায়ন করতেছে, কিন্তু একটাও বাস্তবায়ন হয়নি, এমন আছে না? এই কোম্পানিগুলা কি করে, একটা প্রজেক্টের টাকা আরেকটা নেয়, আরেকটার টাকা আরেকটা নেয়, এইভাবে খালি শুধু প্রজেক্ট বাড়ায় আর মানুষকে দেখাইতেছে আমাদের 5টা-6টা প্রজেক্ট আছে, কিন্তু আসলে বাস্তবতায় একটা প্রজেক্টও বাস্তবায়ন করতে পারে নাই, বা ভবিষ্যতে পারাটা খুব কষ্ট হয়ে যায়। কোম্পানির বয়স অনুযায়ী সরকারি কতটি কাগজ আছে সেটা দেখতে হবে, প্রজেক্টটি ড্যাপের মধ্যে আছে কিনা, ডিটেইলস এরিয়া প্ল্যানের মধ্যে আছে কিনা। যদি ড্যাপের কাছাকাছি আপনার প্লটটা হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু ওইখানে হাই রাইজ ভবন কম পাবেন, কারণ ড্যাপের কাছাকাছি হাই রাইজটা দেয় না গভর্নমেন্ট, রাজুক দেয় না, এক্ষেত্রে আপনার কিন্তু মারাত্মক ক্ষতি হবে। এজন্য আপনার কি করতে হবে, ড্যাপের কাছাকাছি জমি ক্রয় করা যাবে না, যাচাই বাছাই করতে হবে। বিশেষ করে কেরানীগঞ্জের এই এরিয়াটা ম্যাক্সিমাম জায়গায় ড্যাপের মধ্যে পড়ছে, যেখানে জমি ক্রয় করেন যাচাই বাছাই করতে হবে। আমরা যদি একটু চিন্তা করি শুরুর দাম এবং শেষের দাম প্রজেক্টের, আপনি চিন্তা করেন গুলশান প্রজেক্টের শুরুর দাম ছিল 25,000 টাকা কাঠা, গুলশান প্রজেক্টের বর্তমান দাম 20 কোটি টাকা। পাশাপাশি ইস্টার্ন পল্লবীর শুরুর দাম ছিল 20,000 টাকা কাঠা, ইস্টার্ন পল্লবীর বর্তমান দাম 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা কাঠা। পূর্বাচলের সিটির শুরুর দাম ছিল 5 লক্ষ টাকা, বর্তমানে 80 লক্ষ টাকা।
কাঠা। পাশাপাশি আমরা যদি একটু দূরত্বের কথা চিন্তা করি, মিরপুরের দূরত্ব 15 কিলোমিটার জিপিও থেকে, ঢাকা জিপিও থেকে, এবং উত্তরার দূরত্ব 22 কিলোমিটার, পূর্বাচলের দূরত্ব 30 কিলোমিটার, এবং ইউনিফ্লেক্স সিটির দূরত্ব 13 কিলোমিটার। তার মানে দূরত্ব থেকেও আমাদের প্রজেক্টটা অনেক কাছে। কেন আমাদের প্রজেক্টটা পছন্দ করবেন? আমাদের রয়েছে দক্ষ ম্যানেজমেন্ট, কারণ চেয়ারম্যান স্যারের এটা 4 নম্বর প্রতিষ্ঠান, উনি 2টা চিটাগংয়ে হ্যান্ড ওভার করছে, পাশাপাশি ঢাকা মাওয়া রোডে একটা প্রতিষ্ঠান বিক্রি শেষ, ওটা রিসেল চলতেছে, আর বালু ভরাটের কাজ চলতেছে, ওনার এটা 4 নম্বর প্রতিষ্ঠান। এবং পাশাপাশি আমাদের একজন ভাইস চেয়ারম্যান আছে, উনি হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন সিনিয়র আইনজীবী, স্যার আমাদের এখানে ভাইস চেয়ারম্যান হিসেবে আছে। পাশাপাশি আমাদের ম্যানেজিং ডিরেক্টর যিনি, উনি 23 বছরের সেলস এক্সপিরিয়েন্স, কারণ ওনার দক্ষতা সেলস নিয়ে। কারণ একটা প্রতিষ্ঠানের যদি সেলস ভালো না থাকে সেক্ষেত্রে কি কাজ হবে? তারপরে সেলসটা সবচেয়ে একটা কোম্পানির মূল প্রাণ, সেই সেলসটার দায়িত্ব নিছে কে? ম্যানেজিং ডিরেক্টর, কারণ ওনার সেলস এক্সপিরিয়েন্স 23 বছরের। পাশাপাশি আমাদের এখানে একজন ডিরেক্টর অ্যাডমিন আছে, উনি সাবেক সচিব ছিলেন ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরের, সাথে আমি আছি, তাদের সাথে সহযোগিতা করতেছি। এবং